আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং পাঠশালার নতুন ভিডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ জাবেদা। তোমরা সবাই জানো নিশ্চয়ই যে জাবেদা আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা, এবং সবগুলোকে একসাথে আমরা বলি সাধারণ জাবেদা। তো বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদার আজকে আমি বিশেষ জাবেদাগুলো করাবো তোমাদের, কারণ বিশেষ জাবেদাগুলো তোমাদের এই এসএসসি এবং এইচএসসি তে আছে, এবং প্রকৃত যে জাবেদা আছে সেগুলো আমরা আসলে আমাদের এইচএসসি লেভেলের যে আমাদের একটা পার্ট আছে, আমরা যেটাকে বলি হচ্ছে কার্যপত্র, ওই কার্যপত্রের মধ্যে আছে। ওই পার্টটা যখন আমি আপলোড দেবো তখন ইনশাআল্লাহ তোমরা সেটা বিষয় পেয়ে যাবে। তো আমাদের যে বিশেষ জাবেদা আছে এটা আবার 6 ধরনের হয়। বিশেষ জাবেদা 6 ধরনের। একটাকে বলা হয় ক্রয় জাবেদা, একটা হচ্ছে বিক্রয় জাবেদা, একটা হচ্ছে ক্রয় ফেরত, একটা হচ্ছে বিক্রয় ফেরত, একটা হচ্ছে নগদ প্রাপ্তি, একটা হচ্ছে নগদ প্রদান। আর প্রকৃত যে জাবেদা আছে সেটা আসলে 5 ধরনের হয়। তোমাদের এসএসসির বইতে লেখা আছে সেই 5 ধরনের। একটা হচ্ছে সমন্বয় জাবেদা, একটা হচ্ছে সংশোধনী জাবেদা, একটা হচ্ছে তোমার সমাপনী জাবেদা, আর একটা হচ্ছে তোমার প্রারম্ভিক জাবেদা। আরেকটা জাবেদা হয় সেটাকে অন্যান্য বলা হচ্ছে, মানে অন্যান্য সবগুলো মিলিয়ে আর কি। তো যাই হোক, আমরা আজকে তোমাদেরকে যে জাবেদাটা পড়াবো সেটা হচ্ছে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। এই ভিডিওর মধ্যে আমি কভার করার চেষ্টা করবো এবং খুব সংক্ষেপে ভিডিওটা করে ফেলবো, লম্বা হবে না, কারণ এটা টপিকস আসলে খুব লম্বা না, একটু বুঝে নিলে এটা হয়। এই জাবেদাটা করতে হলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে। এক হচ্ছে জাবেদা, জেনারেল জার্নাল যেটা, বা আমাদের সাধারণ জাবেদা যেটা, ওইটা জানতে হবে। আর সাথে জানতে হবে খতিয়ান। খতিয়ানের বেসিকটা তুমি যদি জানো, আর তোমরা যদি কেউ না জানো তাহলে আমার জাবেদা এবং খতিয়ানের বেসিকের ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। এটা যদি তোমরা জানো তাহলে এই বিশেষ জাবেদা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা খুব দ্রুত করার চেষ্টা করবো। তোমরা জানো ইউজুয়ালি আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি প্রত্যেকটা স্ট্রাকচার কিভাবে সুন্দর করে আঁকতে হয় সেটা দেখিয়ে দিই। তো আমি এখানেও আমি স্ট্রাকচার আঁকার জন্য আমি কিছুটা স্ট্রাকচার রেখে দিয়েছি। তো আমরা কি করব, আমরা জানি আমরা যে কোনো প্রতিষ্ঠানের নাম আসলে আমরা এই উপরে নাম লেখার জন্য একটা জায়গা রাখি খাতায়, এবং উপরে প্রথমে কোম্পানির নাম লিখি, তারপর আমরা দেই হচ্ছে কি স্ট্রাকচারটা কি জন্য আঁকছি। আমি ধরো আমি জাবেদার জন্য আঁকলে আমি এটা এখানে দিয়ে জাবেদা দাখিলা। আমরা যদি এটা খতিয়ান করি তাহলে এখানে দিই খতিয়ান। আমরা যদি বিশদ আয় বিবরণী করি এখানে দিই বিশদ আয় বিবরণী। আমরা যদি আর্থিক বিবরণী করি এখানে দিই বিশদ আর্থিক বিবরণী। ওটা যে বিষয়ের স্ট্রাকচারটা সেই নামটা আমরা এখানের মধ্যে ব্যবহার করি। তো আমি এবিসি কোম্পানির নাম দিলাম। তো আমি এটা সাপোজ একটা কোম্পানি ধরে নিয়েছি, এবিসি কোম্পানি। তার আমি এখন ক্রয় জাবেদা করব, তাই নাম দিয়েছি ক্রয় জাবেদা। আর 31 ডিসেম্বর 2025 সালের জন্য আমি এটা করছি। তারিখ দেখে তোমরা যে বছর হবে সেই বছরের 31 ডিসেম্বর দিয়ে দিলেই চলবে। প্রথমে আমি জানিয়ে দিই তোমাদেরকে ক্রয় জাবেদা কি। ক্রয় জাবেদা কি? ক্রয় জাবেদা হচ্ছে যখন একজন ব্যবসায়ী তার পণ্য বাকিতে কিনে, কি বাকিতে কিনে? পণ্য যখন বাকিতে কিনে তখন সে কি করে, সেই পণ্যের বাকির হিসাব রাখার জন্য সে আলাদা করে পণ্যের জন্য একটা জাবেদা করে, পণ্য কেনার জন্য, বাকিতে পণ্য কেনার জন্য সে জাবেদা করে, সেটার নামই হচ্ছে ক্রয় জাবেদা। সাধারণ জাবেদা থেকে এই বিশেষ জাবেদাটার একটু গড়টা একটু ভিন্ন হবে। আমি গড়টা তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, তোমরা মনে রাখবা। এই জাবেদার মধ্যে আসতে হলে তাকে কি কি গুণ থাকতে হবে? প্রথমত হচ্ছে পণ্য ক্রয় হতে হবে এবং বাকিতে হতে হবে। দুইটা গুণ থাকলেই কেবল এই জাবেদার মধ্যে আনা যাবে, না হইলে আর অন্য কোনো লেনদেনই এই জাবেদার মধ্যে নিয়ে আসা যাবে না। 1 নম্বর গুণ হচ্ছে তার হতে হবে কি? পণ্য ক্রয় হতে হবে। 2 নম্বর গুণ হচ্ছে সেটা কি করতে হবে? বাকিতে হতে হবে, মাস্ট বাকিতে হতে হবে। নগদের যদি হয় তাহলে ওটা নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় চলে যায়। তো আমরা পণ্য ক্রয় এবং বাকিতে যদি হয় তখনই কেবল এই জাবেদার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। তো আমরা গড় আঁকার জন্য আমরা কি করবো? জাবেদা যেভাবে আমরা উপরে টাইটেল দেওয়ার জন্য উপরে আমরা কি করি, দুইটা লাইন দিয়ে দিই। একটা লাইন এই দিলাম আমরা, এটার উপরে আমি আবার টান দিয়ে দিচ্ছি, আর আরেকটা লাইন নিচে আমি দিয়ে দেখছি। এটা 1 লাইন লেখার জায়গা, এরকম একটা মাপ দিয়ে তোমরা আইডিয়া করে এটা দিয়ে দিবা। তারপর গড় আঁকার সময় সবসময় খেয়াল রাখবা ডানে এবং বামে থেকে গড় আঁকবা। আমাদের বিবরণের যে গড়টা থাকে ওইটা যেন অটোমেটিক হয়, ওইটা যেন আমরা না আঁকি। আমি আমার যতগুলো ভিডিও আছে বেসিকের সবগুলোতে আমি এটা বলে দিয়েছি, এবং আমি এটা আমার লাইভ ক্লাসে বারবার বলি। যারা আমার সামনাসামনি পড়ে তাদেরকে বারবার আমি বলি যে গড় আঁকাটা খুবই ইম্পর্টেন্ট হিসাব বিজ্ঞানের জন্য, এবং তোমাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন গড় আঁকতে হবে। এবং তুমি খেয়াল রাখতে হবে গড় আঁকার জন্য যে তুমি বিবরণ গড়টা যেন নিজে না আঁকো, বিবরণ গড়টা অটোমেটিক হয়ে যাবে। আমি এখানে তোমাদেরকে করে দেখাবো কিভাবে গড় আঁকতে হয়। তো আমরা এই ধরনের জাবেদায় একটি মাত্র টাকার গড় থাকে, এটা তোমাকে মনে রাখতে হবে। টাকার গড় একটি হবে, এবং ডান দিক থেকে এক স্কেল সমান, মনে রাখবা যে আমাদের স্টিলের স্কেল আছে না, সেই সাইজের একটা স্কেল সমান জায়গা এদিকে রেখে দিবা। আমি আনুমানিক রেখে দিলাম যে এটা আমার এক স্কেল সমান জায়গা। একটু বড় রাখলেও এখানে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে অনেক জায়গা পাওয়া যায়।
তো এই হইলে একটা টাকার গড় দেবো। অন প্রশ্ন হতে পারে একটা টাকার গড় কেন দেবো, আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি একটা টাকার গড় আমরা কেন দেবো। আর হচ্ছে আমরা কি করব, এটার পাশেই আমরা একটা গড় দেব, এই গড়ের 3/1 করে আমরা দেব, 3/1 আমি অনুমান করে দিয়ে দিলাম এটা 3/1। এটা হচ্ছে রেফারেন্সের জন্য, জাবেদা যেহেতু করছি আমি রেফারেন্স দেব খতিয়ান পৃষ্ঠা, অথবা এখানে সূত্র বললেই চলবে। আরেকটা হচ্ছে প্রত্যেকে বিশেষ জাবেদায় তাদের বিশেষ জাবেদা করার জন্য একটা বিশেষ দলিলের প্রয়োজন হয়, ঠিক আছে। এই যে ক্রয় জাবেদা এবং আরেকটা জাবেদা আমি একটু পরে করাবো তোমাদেরকে, বিক্রয় জাবেদা। এই ক্রয় বিক্রয় জাবেদায় একটাই দলিল ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে চালান। আর চালান দলিলটা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাকিতে পণ্য কিনা বেচার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এই চালানটা বিক্রেতা প্রস্তুত করেন, ক্রেতার কাছে দেন, ক্রেতা এই চালান দেখে তার ক্রয় জাবেদা এই এই লেনদেনটা উঠান, এবং বিক্রেতা এই চালানের আরেকটা কপি তার কাছে থাকে, তিনি সেটা দেখে তার খাতার মধ্যে তিনি বিক্রয় জাবেদা ওইটা উঠান, ঠিক আছে। তাহলে চালান ব্যবহার করা হয় ক্রয় এবং বিক্রয় উভয়টার মধ্যে। সেই জন্য আমি চালানের জন্য একটা গড় দিলাম, হচ্ছে এটা হচ্ছে চালান নঙ্গের একটা গড়, চালান নঙ্গের জন্য একটা গড়। আর এই কত নম্বর চালানে আমার আছে, চালান নং লেখার জন্য একটা গড় দিলাম। এবং আরেকটা গড় দেবো আমরা বিশেষ করে যখন চালান ব্যবহার করি, চালানে একটা বিশেষ জিনিস থাকে, এটা হচ্ছে শর্ত। শর্ত থাকে, অর্থাৎ কেউ যদি বাকিতে পণ্যটা কিনে আমার কাছ থেকে, অথবা আমি যদি কারো কাছ থেকে বাকিতে পণ্য কিনি, তাহলে বিক্রেতা একটা শর্ত দিয়ে দেয় চালানের মধ্যে। এটা কেন দেয়? তারা দেয় দ্রুত টাকাটা উসুল করার জন্য, যেহেতু বাকিতে সে বিক্রি করেছে, তাই সেজন্য টাকাটা দ্রুত কালেক্ট করতে পারে, সেই আশায় সে কি করে তাদেরকে একটা শর্ত দেয়। তাদেরকে শর্তটা এরকম দেয় যে, ধরো এরকম শর্তটা তারা দেখে যে, যেমন 2/10 নিট 30, এই কথার মানে সে লিখে দেয় এটা যে আপনি আমাকে 10 দিনের ভিতরে যদি টাকাটা দিয়ে দেন, 10 দিনের ভিতরে যদি টাকাটা দিয়ে দেন, তাহলে আপনাকে আমি 2% ছাড় দেব টাকা দেওয়ার সময়। যে টাকা আমি আপনার কাছে পাবো বাকিতে পণ্য বিক্রি করে, যত টাকারই পণ্য আপনার কাছে বিক্রি করছি, সেই পণ্যের আপনি যদি দামটা আমাকে 10 দিনের ভিতরে দিয়ে দেন, তাহলে আমি কি করবো, 2% আপনাকে ছাড় দেব। আর 30 দিনের ভিতরে আপনি আমাকে দিয়ে দিতে হবে। এই 30 দিন হচ্ছে তাকে ফাইনাল ডেট দিয়ে দেওয়া, এরপরে দিতেই কিন্তু ব্যবসায়িক সম্পর্ক আপনার লগে থাকবে না, আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্কটা ফাটল ধরতে পারে। সেই কারণেই এই যে ব্যবসায়ী যারা আছেন, যারা বিক্রেতা, তারা কি করেন, দ্রুত টাকা উসুল করার একটা পদ্ধতি হিসাবে তারা কি করেন, এই যে ক্রেতাকে একটু লোভ দেখান আর কি, যে এই একটা শর্ত দিয়ে দেন। কেউ এখানে দেন যে 3/5 এভাবে হইতে পারে, হ্যাঁ, হইতে পারে হচ্ছে 4/7, হইতে পারে 2/7। এটা হচ্ছে পার্সেন্টেজ, এত পার্সেন্ট ছাড় দেব আপনার কাছে যত টাকা আমি পাই সেটার উপরে। আর এইটা হচ্ছে এত দিনের ভিতরে দিলে আমি ছাড়টা দেব। এটা কিন্তু শর্ট কোয়েশ্চনে খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট, এবং শর্ট কোয়েশ্চনে প্রায় সময় এটা আসে। আর 30 দিন, 25 দিন, 20 দিন, 15 দিন, ওইটা এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এই দিনের ভিতরে আমাকে দিতে হবে। তাহলে এভাবে আসলে লেখা হয় যে, ধরেন 2/7 নিট 30, এর মানে হচ্ছে যে আপনি যদি 7 দিনের ভিতরে দেন, তাহলে 2% কমিশন ছাড় পাবেন আমার কাছ থেকে, ভাট্টা পাবেন। আর 15 দিনের ভিতরে আমাকে টাকাটা দিতেই হবে, না দিলে আমাকে আপনার সাথে ব্যবসায়িক সম্পর্ক অবনতি করতেই পারে। কারণ এই ধরনের যে চালান যারা ব্যবহার করে, এরা হচ্ছে চালানি কারবারি থাকে, থাকে, এই যে যারা ইম্পোর্টার থাকে, বড় বড় বিজনেসম্যান, যারা পাইকারি ব্যবসায়ী শুরু করে, তারা কিন্তু এই ধরনের চালান দেয়। যারা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, তারাই কিন্তু এই যে ক্রেতাদেরকে এই ধরনের চালান দিয়ে মালটা পাঠায় বা মালটা পাঠিয়ে দেয়। আমাদের দেশে এই ধরনের ব্যবসা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, তোমরা দেখবা ভোক্তা অধিকারী যে মাঝে মাঝে হানা দেয়, এখানে পাওয়া যায় যে আমাদের দেশে যে আড়তদারের যে ব্যবসাগুলো আছে না, যেমন আলু, পেঁয়াজ, হ্যাঁ, এইগুলোর মধ্যে এই ধরনের ইয়েটাই বেশি হয়, চালানের মাধ্যমে লেনদেনটা বেশি হয়। তো আমরা যেহেতু চালানের মধ্যে একটা বিশেষ জিনিস থাকে, সেটা কি শর্ত, সেই শর্ত লিখে রাখার জন্য এইখানে একটা গড় দেব। সেটা দেবো এই গড় থেকে একটু বড় দেব, ডাবল দেওয়া যায়, ডাবল দিয়ে মোটামুটি ডাবল করে আমি এই ধরনের একটা গড় দিয়ে দিলাম। টাকার কিন্তু আমার একটাই গড় আছে, ঠিক আছে। তারপর আমার কি করছি, আমার জাবেদা যেহেতু করবো, তাই জন্য আমি একটা রেফারেন্সের গড় রাখছি, একটা খতিয়ান পৃষ্ঠা বা সূত্র। তারপর আমি কি করলাম, যে এটার পাশে আরেকটা রেফারেন্স দেবো, যেহেতু এইখানে চালান আমরা ব্যবহার করবো, যে চালানের একটা নাম্বার থাকে, এই চালান নাম্বার লেখার জন্য এটা আরেকটা দেবো। এরপরে হইছে, যদি আমার এখানে কোনো শর্ত থাকে, অনেক সময় চালানের শর্ত দেয়, অনেক সময় শর্ত দেয় না। যদি কোনো ছাড় স্পেশাল দিয়ে থাকে, তাহলে কোনো বাট্টা দিয়ে থাকে, তাহলে সে শর্তটা দেয়। এই শর্ত লিখাটা যেন, শর্তের জন্য একটা গড় দেবো, শর্তটা একটু বড় করে আমরা দেব। আর ঠিক বাম দিকে চলে এসে আমি কি করবো, এখানে একটা তারিখের গড় দিয়ে দিব। তারিখের গড় আমি আগে অনেকবার বলেছি, আমার ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পারবা যে টাকার যে গড় থাকে, এই গড়ের 3 ভাগের, এই গড়টার 3 ভাগের 2 ভাগ
আর 1 ভাগ হয় সবসময় রেফারেন্সের ঘরগুলো, ঠিক আছে। শর্তর ঘরটা আমরা একটু বড় দেবো, কারণ শর্ত লেখার জন্য জায়গা বেশি লাগে। আমার আমার কি করলো, আমার ঘর আঁকা হয়ে গেল, আমি এগুলার টাইটেলটা দিয়ে দিই। এই ঘরের নাম হচ্ছে তারিখ। এটাকে আমরা অনেকে বিবরণ লিখে ফেলি, বিবরণ লেখা যাবে, কোনো সমস্যা নেই। বিবরণটা হচ্ছে সহজ মনে না থাকলে, কিন্তু আপনি আমার মতে আপনি মনে করে লিখবেন এই করে আসলে আমাকে কি লিখতে হবে। আমরা যেহেতু ক্রয় জাবেদা করছি, মনে রাখবেন আমরা ক্রয় জাবেদা করছি, যেহেতু আমরা ক্রয় জাবেদা করছি, তাহলে আমাকে সবসময় এখানে লিখতে হবে ক্রয়ের বিপরীতে যে জাবেদায় ক্রয়ের বিপরীতে যে নাম থাকে। ধরো আমি করিমের কাছ থেকে ক্রয় করেছি, তাহলে জাবেদা এন্ট্রি হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার করিম হিসাব অথবা প্রদেয় করিম হিসাব ক্রেডিট। এখানে কিন্তু কখনোই ক্রয় হিসাব আর আসবে না, যেহেতু আমি ক্রয় জাবেদা করছি। এখানে আসবে পাওনাদার করিম হিসাব, প্রদেয় করিম হিসাব, প্রদেয় হিসাব, বিবিধ পাওনাদার, এইভাবে এখানে নাম আসবে। এই যে নাম যেটা আসবে, এটা কোন সাইডের নাম আসবে? যতবারই আমি পণ্য বাকিতে কিনি ততবারই ক্রয় হিসাব ডেবিট হবে, যতবারই আমি পণ্য বাকিতে কিনবো ক্রয় হিসাব সবসময় ডেবিট হবে। তাহলে কি হয়েছে, দেখা গেছে যে এই যে গড়ের নামটা আছে ক্রেডিট সাইডের নামটা আসবে, আমার জাবেদা যে ক্রেডিট সাইডের নাম, তাই এখানে আমরা নাম দেব সব থেকে ভালো হয় অপশন যেটা, বিবরণ না লিখে আমরা এখানে লিখবো হচ্ছে ক্রেডিট হিসাব খাতের নাম, অর্থাৎ ক্রেডিট দিকে যে হিসাব খাতের নাম আমি ব্যবহার করবো সেইটা এখানে আমি লিখবো, সেই জন্য এখানে ক্রেডিট হিসাব খাতের নাম দিলাম, ঠিক আছে। আর এখানে যদি আমার বিক্রয় জাবেদা হতো, তাহলে বিক্রয় সব সময় ক্রেডিট, আমরা নাম লিখতাম ডেবিট সাইডের, এই জন্য আমরা এই জায়গায় লিখে দিতাম যে ডেবিট হিসাব খাতের নাম। এটা যদি তোমরা ডেবিট হিসাব খাত ক্রেডিট হিসাব খাত মনে রাখতে কারো কষ্ট হয়, বিবরণ দিয়ে দিতে পারো। বিবরণটা হলো জেনারেল পিপলের জন্য, জেনারেলি যারা কোনোভাবে আমি পাস করে যাবে। কেউ যদি বলে যে আমি এইসব বিজ্ঞান খুব ভালো করে জানবো এবং এ প্লাসই পাবো, তাহলে তার এভাবে লেখা উচিত। তারপর এখানে হচ্ছে আমার শর্ত, এখানে হচ্ছে আমার চালান নং, আর এই গড়টা আমি দিয়েছিলাম হচ্ছে সূত্রের জন্য, ঠিক আছে। এই গড়গুলা ডানে বামে করা যায় কিন্তু, ঠিক আছে। এই সূত্রের বদলে আমি আগেও বলছি অনেকবার যে খতিয়ান পৃষ্ঠ লেখা যাবে, তো এইখানে ডানে বামে করা যায়। শর্ত মাঝখানে ঢুকানো যাবে, এটা ওইদিকে নিয়ে যাবে, সূত্রকে এখানে নিয়ে আসা যাবে, এই দুইটাকে ওইদিকে নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এইখানে আমি বলছিলাম যে 1 টাকার গড় কেন দিলাম, কারণ এই জাবেদায় সব সময় সারা জীবন বাকিতে পণ্য কিনলেই জাবেদার নাম এরকমই হয়, ক্রয় ডেবিট, প্রদেয় বা পাওনাদার ক্রেডিট, ক্রয় ডেবিট, প্রদেয় বা পাওনাদার ক্রেডিট, ক্রয় ডেবিট, প্রদেয় বা পাওনাদার ক্রেডিট, অন্য কোনো কিছু নাম আর এখানে হয় না। সেই কারণে এটা যেহেতু ফিক্সড, তাই একটা গড়ি দেওয়া হয়েছে। এই এক গড়ের মধ্যে একবার টাকা লিখলেই ধরে নেওয়া হয় ক্রয় এবং পাওনাদার দুইটার জন্য লিখা হয়েছে। সো আমি এখানে যদি পণ্য ক্রয় পাওনাদার লেখাটাই ভালো, তো আমি এখানে ডেবিট দিকে এভাবে লিখে দিব ক্রয় ডেবিট আর পাওনাদার ক্রেডিট। এ হয়ে গেল আমার সব টাইটেল দেয়া, আমার এই ঘরের সব টাইটেল দিয়ে দিলাম। এখন আমরা আসি কিভাবে আমরা এন্ট্রি গুলা দেবো। ইতিমধ্যে তোমাদেরকে আমি বলে দিয়েছি, আমরা যে এন্ট্রি গুলা দেবো সেই এন্ট্রি গুলা কিন্তু হচ্ছে যে শুধুমাত্র ক্রয় হতে হবে এবং বাকিতে হতে হবে, পণ্য ক্রয় হতে হবে, ঠিক আছে। আরেকটা হয় এই ধরনের আরেকটা ক্রয় জাবেদা হয়, পরবর্তীতে আমি কোন সময় তোমাদের জন্য সেটার জন্য ভিডিও মেক করে দেবো। এটা হলো বহুগোড়া ক্রয় জাবেদা, বহুগোড়া বিক্রয় জাবেদা। ওগুলার মধ্যে ওই বহুগোড়াটার মধ্যে এখানে একটা টাকার গড় থাকে না, অনেকগুলো টাকার গড় দিতে হয়, ঠিক আছে। এবং ওই টাকার গড় দিতে খুব রেয়ার, ইন্টারে আমার জানা মতে খুব রিসেন্ট পাস্টে আসছে বলে আমার মনে নাই, এসএসসি তে ওইটা নাই। তো যদি রিসেন্ট পাস্টে এসে থাকে তাহলে আমি কোনো সময় এটার ভিডিও দিয়ে দেবো, অনার্সে আসে ওইগুলা। তো ওই যে বহুগোড়া ক্রয় জাবেদা, বহুগোড়া বিক্রয় জাবেদা, ওইখানের মধ্যে বাকিতে পণ্য কিনলেও আসে, বাকিতে যা কিছু আমি কিনি সবকিছু এখানের মধ্যে আসে, সেই জন্য ওটা বহুগোড়া হয়। আর আমরা যেটা পড়াচ্ছি এটা যে হচ্ছে আজকে যেটা আমি ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র বাকিতে পণ্য কিনলেই কেবল এটা এখানের মধ্যে আসবে, এটাকে এক গোড়া ক্রয় জাবেদা বলা হয়। এসএসসির জন্য এইটাই, এইচএসসি তে বহু গোড়ার উদাহরণ বইয়ের মধ্যে দেখা যায়, কিন্তু পরীক্ষায় তেমন একটা আসতে পাওয়া যায় না। এরপরে পরবর্তী কোনো একটি সময় হলে আমি কিন্তু এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা টু ইজি, এটা জানলে কনসেপ্টটা জানলে ওইটার কনসেপ্ট একই কথা, শুধু এইটার মধ্যে শুধু পণ্য কিনলে আসে, ওইটার মধ্যে বাকিতে যে কোনো জিনিস কিনলে আসে। মনে রাখতে হবে বাকিতে, কেবল বাকিতে পণ্য কিনলেই আমরা এটার মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসতে হলে এখন আমি ধরো আমি একটা উদাহরণ দিই যে আমরা পণ্য ক্রয় করেছি 20,000 টাকার, পণ্য ক্রয় করেছি 20,000 টাকার, যেটার মধ্যে 5% বাট্টা আছে বা ছাড় আছে। মনে রাখবা এই বাট্টা বা ছাড় এটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে পণ্য কেনা বেচার সময় হয়, কেনা বেচার সময় হয়, আরেকটা বাট্টা বা ছাড় হয় হচ্ছে পণ্য
কেনা বেচার সময় নাই। ওইটা হয় কিন্তু হচ্ছে পুরোনো টাকা, ধরো আমি আগে 5 দিন আগে পণ্যটা কিনছি, এখন টাকা দিতে গেলে যে ছাড় হয়, তিনি আমাকে, ধরো আমি একজনের কাছ থেকে পণ্য কিনছি হচ্ছে 10,000 টাকার, পণ্য কেনার পরে উনি আমাকে ভাবছেন যে উনি 15 দিন পরে হয়তো দিবেন, আমি 5 দিনের ভিতরে তার টাকা দিয়ে দিছি। তিনি আমাকে বলেন ঠিক আছে, আপনি 10,000 টাকার পণ্য কিনছেন, আপনি 500 টাকা কম দেন, 9,000 টাকা এখন দেন আমাকে। 5 দিন পরে যখন টাকাটা নিয়ে গেলাম, ওই যে ছাড়টা, ওইটা কিন্তু আমি পণ্য কেনার সময়কার ছাড় না, ঠিক আছে? ওই যে ছাড়টা, ওইটা হচ্ছে আমি পুরোনো টাকা দিতে গেছিলাম, ওই সময় ছাড়টা পাওয়া গেছে। আবার দেখো 10,000 টাকার পণ্য আমি যখন কিনবো, তখন তিনি বললেন আপনি আমাকে সেটা বাকিতে কিনি কিংবা নগদে কিনি, যে কোনো ভাবে কিনি। তিনি আমাকে বললেন যে আপনাকে আমি 10,000 টাকার পণ্য 9,000 টাকায় দিয়ে দিলাম। তাহলে ওই যে বাট্টা, যেটা এটাকে আমরা বলি হচ্ছে ক্রয় বিক্রয় বাট্টা, ব্যবসায়িক বাট্টা, কারবারি বাট্টা। এই বাট্টাটা আমরা জাবেদায় আনি না, এই বাট্টার টাকাটা আমরা জাবেদা থেকে বাদ দিয়ে দিই, হিসাব থেকে হিসাব করে বাট্টার টাকাটা আমরা ফিক্সড করে আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে যে টাকাটা থাকে সেইটাই শুধু আমরা টাকার করে লিখি, সেটা আমরা সাধারণ জাবেদায় এভাবে লিখি, এবং ওই যে ক্রয় বিক্রয় যে জাবেদায় আসে সেটার মধ্যে আমরা লিখি। কিন্তু আমরা যে পুরোনা যে টাকা কারো কাছ থেকে পাওয়ার সময় অথবা কাউকে টাকা দেওয়ার সময় যদি কোনো বাট্টার আলোচনা আসে, যেটা এই যে একটু আগে আমি একটা শর্ত দেখাইছিলাম তোমাদেরকে, এই যে শর্তের মধ্যে যেটা লেখা থাকে না, ওই শর্তের টাইমের ভিতরে যদি টাকা দেওয়া যায় তাহলে কিন্তু ছাড় পাওয়া যায়। ওই ছাড়ের টাকাটা আমরা জাবেদার মধ্যেও নিয়ে আসি। তো আমরা এখানে যেহেতু নগদ টাকা লেনদেনের জাবেদা করছি না, ওই বাট্টা আমাদের এখানে আসবে না। পণ্য কিনা বেচার সময় মনে রাখবে বাট্টাটা আমরা কি করবো, আনবো না। ধরো 20,000 টাকার পণ্য 5% বাট্টায় আমি ওটা ক্রয় করেছি। 20,000 টাকার 5% কত? 20,000 টাকার 5% হচ্ছে 1,000 টাকা। 1,000 তোমরা ক্যালকুলেটর নিয়ে মেরে দেখবা, বাট্টাগুলো আসলে পড়াইতে সব মুখস্থ হয়ে গেছে। কোনো একদিন সময় করে আমি তোমাদেরকে এই বাট্টা কিভাবে সহজে নির্ণয় করা যায় ব্রেইন দিয়ে, সেটা নিয়ে একটা ট্রিক্স তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে আমি এটা পড়াচ্ছি, ভিডিও লম্বা হয়ে যাবে, না হলে এটা দিয়ে আমি চলে আসি। যে আমরা যে বাট্টাটা আছে 1,000 টাকা হবে, ক্যালকুলেটর মেরে দেখবা তোমরা। 20,000 টাকার 5% হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা আমি বাদ দিয়ে দেবো, কারণ এই বাট্টা আমরা হিসাবে রাখি না। তো এই বাট্টাটা আমি বাদ দিয়ে দিলাম, রইল কত? 19,500 টাকা, সরি 19,000 টাকা। এই 19,000 টাকার জন্য আমি এখন জাবেদা দেবো। জাবেদা হচ্ছে, যেহেতু কারো নাম নাই, কার কাছ থেকে কিনছি, তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো আমি এখানে কি করবো, ধরো 2025 সালের মার্চ মাসের ধরো 01 তারিখ এটা, এবং জাবেদা এন্ট্রি আমি কি করব, আমি লিখবো ক্রয় জাবেদা। যেহেতু ক্রয়ের নাম আর এখানে কখনো আসবে না, ক্রয়ের উল্টো নাম আসে, যেভাবে আমরা খতিয়ান করি আর কি, বিপরীত নামটা আসে। তো বিপরীত নামটা ক্রেডিটের দিকে কি ছিল? পাওনাদার। সো আমি এখানে লিখবো পাওনাদার হিসাব, ঠিক আছে? পাওনাদার হিসাব। এখানে যেহেতু কারো নাম নাই, তাহলে সব থেকে বেটার হয় বিবিধ পাওনাদার শব্দটা, সব থেকে ভালো হয় বিবিধ পাওনাদার শব্দটা। আর কারো যদি নাম থাকে তাহলে পাওনাদার করিম, পাওনাদার রহিম, পাওনাদার রহমান। আমি পাওনাদারই লিখে দিলাম, পাওনাদার হিসাব। আমি কি করব, শর্ত যদি থাকে, ধরো এখানের মধ্যে আবার শর্ত আছে, ধরো শর্তটা দিয়ে দিছিল হচ্ছে, শর্তটা এরকম দিছে হচ্ছে 2/8 নিট 20, এরকম একটা শর্ত দিছে। তাহলে আমি কি করব, আমি এইখানে এই শর্ত যদি থাকে শর্তের করে শর্ত লিখবো, না থাকলে কোনো কিছু লেখার দরকার নাই। ধরো আমার এখানে শর্ত আছে, আমি লিখলাম 2/8 নিট 30। কারো যদি এটা এভাবে এক লাইনে জায়গা না হয়, তাহলে এটা এভাবে করে দেওয়া যাবে, এভাবে লিখে দিতে পারবা তোমরা যে 2/8 এখানে নিয়ে আসলা নিট 30। এই হইছে আমার শর্ত লেখা শেষ। আমরা চালানের ঘরে যদি চালান নাম্বার থাকে, ধরো একটা 101 নাম্বার চালান আমার ডাকের মধ্যে দিয়ে দিবে, চালান নাম্বার 101, 501 যা থাকবে সেই নাম্বার, যদি থাকে আমি এখানে লিখবো, যদি না থাকে আমি এখানে লিখবো না। তো চালান নাম্বার ধরো 101 আছে, তাহলে আমি 101 দিয়ে দিলাম, এবং এই সূত্র করে আমি একটা টিক মার্কস দিয়ে দেবো। টিক মার্কস দেওয়ার কারণ হচ্ছে এটা আমার খতিয়ানের মধ্যে উঠানো হয়েছে, সেই কারণে এটা টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, যে আমি এখানে টাকাটা লিখে দিব, কত ছিল? 19,000 টাকা। আমি এখানে 19,000 টাকাটা লিখে দিব। সবসময় মনে রাখবা যে ক্ষমা সঠিকভাবে ব্যবহার করতে হবে হিসাব বিজ্ঞানের। এই ক্ষমা যদি সঠিকভাবে ব্যবহার না করো, তাহলে স্যারেরা কিন্তু মার্কস কেটে দেন, এটা মাথার মধ্যে রাখবা, ঠিক আছে? তাহলে এই এন্ট্রিটা গেল। ধরো আমি আরেকটা এন্ট্রি বললাম যে রহমানের কাছ থেকে 20,000 টাকার পণ্য ক্রয়, রহমানের কাছ থেকে ধর 20 না 10,000 টাকার পণ্য ক্রয়, এখানে কোনো বাট্টার কথা বলা হয় নাই, ঠিক আছে? এখানে কোনো শর্ত দেই নাই, ধরো এখানে কোনো চালান নাম্বারও নাই। তাহলে আমি কি করব, আমি লিখবো হচ্ছে এটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার করিম হিসাব ক্রেডিট। তো আমি কি করব, আমি এখানে লিখবো পাওনাদার করিম হিসাব
ঠিক আছে। আর তারিখ, আমি তারিখ দিয়ে দেবো। তারিখ হচ্ছে ধরো এখানে হচ্ছে 7 তারিখ, তাহলে আমি দিয়ে দিলাম 7 তারিখ। এবং এখানে কিছু নাই, আমি খালি রেখে দেবো। এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। আমি এখানে চলে আসবো, এখানে চলে আসে আমি 10,000 টাকা, 10,000 টাকা লিখে দেবো। আরেকটা জাবেদা ধরো আমি মনে করলাম যে আমি 50,000 টাকার পণ্য ক্রয় করেছি রহমানের কাছ থেকে, কিন্তু আমি তাকে তাকে এর অর্ধেক টাকা নগদে দিয়েছি, অর্ধেক টাকা নগদে দিয়েছি, বাকি অর্ধেকটা বাকিতে রয়ে গিয়েছে। এখন এই যে তার কাছ থেকে যে আমি যে টাকাটা কিনলাম, ধরো আমি এইখানের মধ্যে আমার ধরো 10% বাট্টা ছিল, ধরো 10% ছাড় ছিল, তাহলে কিনা বেচার সময় ছাড় আছে, তাহলে এই ছাড়টা আমি কি করব, 50,000 উপরে আমি আমি 10% মারবো, 10% মেরে দেখলাম কত আসলো 5,000। এই 5,000 আমি ছেড়ে দিলাম, 5,000 বাদ দেওয়ার পরে থাকবে কত, 45,000। এই 45,000 টাকা মধ্যে অর্ধেক আবার আমি কি করছি, তাকে নগদে দিয়ে দিছি, তাহলে 45-এর অর্ধেক কত, 22,500 টাকা। এই 22,500 টাকা আমি নগদে দিছি, তাহলে বাকিতে কত হয়েছে, 22,500। আমি যেহেতু বাকিতে 22,500 টাকার কিনা আছে, আমি পুরো 45,000 টাকার জন্য এই ক্রয় জাবেদা দেবো না। যদি আমি এটা সাধারণ জাবেদা লিখতাম, তাহলে আমি আসলে এইভাবে লিখতাম, ক্রয় ক্রয় হিসাব এভাবে লিখতাম। ক্রয় হিসাব হচ্ছে 45,000, এই যে আমি বাট্টার টাকাটা ছেড়ে দিলাম, যে 45,000 ডেবিট, আর ক্রেডিট দিকে দেখতাম হচ্ছে নগদে যত টাকা দিচ্ছি সেটার নাম হবে নগদান হিসাব। আমি লিখতাম হচ্ছে, এখানে ছোট করে লিখে দিই 22,500। আর হচ্ছে আমি আবার এখানে লিখতাম হচ্ছে পাওনাদার, যদি পাওনাদার তার নাম থাকলে সাথে নাম লিখতাম, ধরো নাম নেই তাহলে পাওনাদার হিসাব আরো 22,500 এভাবে লিখতাম। ঠিক আছে। কিন্তু এখন যেহেতু আমি ক্রয় জাবেদা করছি, ক্রয় জাবেদা শুরুতে বাকিতে ক্রয় আসে, তো বাকিতে কত টাকার, 22,500 টাকার। আমি এই 22,500 টাকার জন্যই শুধু এন্ট্রিটা এখানে দেব, আমি পুরোটা দেব না। তো আমি এখানে কি লিখলাম, আমি এখানে লিখলাম হচ্ছে, ধরো এখানে হচ্ছে এটা হচ্ছে 21 তারিখের, তাহলে 21 তারিখ, এখানে নাম হবে পাওনাদার হিসাব। হ্যাঁ, টাকা হবে কত, 50,000-এ 10% আগে ছেড়ে দিলাম, কারণ আমরা কিনা বেচার বাট্টাটা হিসাবে রাখি না। তো 10% 5,000 চলে গেল, 45 এর আবার অর্ধেক নগদে হয়েছে। তো নগদটাও আমরা এই জাবেদায় লিখি না, শুধু বাকির অংশটা লিখি। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 22,500। ঠিক আছে। এখন আমি আরেকটা লেনদেন বলি, যেটা নিয়ে আমরা অনেকেই এই নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, এগুলা সরি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা আমরা আটকাই যাই। এই লেনদেনটা ধরো যে একজনের কাছ থেকে এই ধরনের জাবেদা এভাবে সরাসরি শুধু টাকা আসে না, যে 20,000 টাকার পণ্য কিনেছি, 10,000 টাকার পণ্য কিনেছি, এভাবে আসে না। এগুলাকে কিভাবে আসে, তারা বলে যে ধরো চাল কিনেছে প্রতি কেজি 100 টাকা করে, 1,000 কেজি চাল কিনছে, অথবা প্রতি বস্তা 5,000 টাকা করে 50 বস্তা চাল কিনেছে। তারা কিন্তু এই ধরনের লেনদেন দেয়। তাহলে তোমাকে কি করতে হবে, প্রতি বস্তা যদি 5,000 হয় আর 50 বস্তা হয়, তাহলে এখন তুমি 5 × 50, 5,000 × 50 দিলে কত টাকা আসে, সেই টাকাটা তোমাকে বের করতে হবে। ধরো মনে করো তুমি আলু বেচছে প্রতি মন, বা ধান বেচছে প্রতি মন, 1 মন হচ্ছে 1,000 টাকা। এখন 100 মন ধান বেচছে, তাহলে 100 × 1,000, 1 লক্ষ টাকা। ওইখানের মধ্যে যদি কোনো ছাড়ের কথা থাকে, ধরো 10% ছাড়ে দিচ্ছে, তাহলে ওই 1 লক্ষ টাকার উপরে আমি 10% তারপর বাদ দিয়ে দিব, 10% বাদ দিলে থাকবে 90,000। এই 90,000 টাকা এখন যদি বলে ওইখানে ওইটার জন্য প্যাকেজিং খরচ, মনে রাখবা, প্যাকেজিং খরচ, পরিবহন খরচ, বা অন্য আনুষঙ্গিক যে কোনো খরচ, তাইলে এই পার্সেন্টেজ যে বাট্টার আছে না, এই বাট্টার পার্সেন্টেজের আগে, বাট্টার পার্সেন্টেজ মারার আগে এই খরচগুলোকে তুমি যুক্ত করবা না। তুমি কি করবা, প্রথমে দেখবা যে মেইন পণ্যটার দাম কত টাকা আছে, সেই মেইন পণ্যটার দাম যত টাকা আছে, সেই পণ্যটার দামের উপরে আগে তুমি কি করবা, তুমি বাট্টা মেরে দিবা। বাট্টা মেরে দিলে বাট্টার যে ছাড় যেটা আছে সেটা তুমি বাদ দিয়ে দিলা। বাদ দিয়ে যে টাকা থাকবে, সেই টাকার সাথে তুমি কি করলা, মনে করো আমি কি বিক্রি করেছি, ধরো আলু বিক্রি করেছি, প্রত্যেক মন আলুর দাম 1,000 টাকা করে আমি বিক্রি করেছি। তাহলে ধরো আমি 50 মণ আলু বিক্রি করলাম, 50 মণ যদি আমি আলু বিক্রি করি, তাহলে এই 50 মণের সাথে একই লাইনে আমাকে বলে দিয়েছে যে এইটার পরিবহন বাবদ 1,000 টাকা, আর প্যাকেজিং বাবদ আরো 500 টাকা গেছে। সো এখন আমি কি করব, আমাকে এখানে পার্সেন্টেজ কিভাবে মারতে হবে, আমি কি করব, আমি আগে এই আলুগুলোর নেট দাম কত এটা আগে নির্ণয় করব। সেটা নির্ণয় করতে গেলে আমি কি করব, আগে দেখবো যে আলু 1,000 টাকা করে মন, 50 মন, তাহলে 1,000 × 50, 50,000 টাকা শেষ। 50,000 টাকা হচ্ছে আলুর মূল দাম, যেহেতু মূল দাম ওইটার উপরে আমি ছাড় দেবো। ওই ছাড়টা ধরো আমার 10% কত, 5,000 টাকা আমি ছেড়ে দিলাম, হইলো 45,000 টাকা। এখন এই 45,000 টাকার সাথে আমি কি করব, আমার যে এই যে 1,000 টাকার যে তার পরিবহন
আর 500 টাকা যে প্যাকিং খরচ এটা আমি এখন যুক্ত করব। তাহলে এখন কত টাকা হইলো? আমার হইলো গিয়া 45 আর 1046 আর 500 46,500। আমি ধরো 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 এটা এই পণ্যটা আমি ক্রয় করেছি হচ্ছে সালমানের কাছ থেকে, ঠিক আছে? তাহলে আমি আমি এখানে লিখে দেব, এটা ধরো 25 তারিখে ঘটেছে, তাহলে 25 তারিখ আমি বলবো পাওনাদার সালমান হিসাব, ঠিক আছে? পাওনাদার সালমান হিসাব কত টাকা হয়েছে? 46,500। কিভাবে 46,500? আলুর দাম ছিল 50, এই 50-এর সাথে 10% ছাড় ছিল, তাই 50-এর উপরে আমি 10% মারছি। তারপরে যে আনুষঙ্গিক খরচগুলো আছে না, ওগুলা তারপরে যুক্ত করছি। অনেকেই কি ভুল করে, সবগুলো টাকা একসাথে করে পার্সেন্টেজ মেরে দেয়, তাহলে কিন্তু আর হবে না। তো আমরা কি করবো, আগে মেইন দামের পার্সেন্টেজ মেরে পার্সেন্টেজের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা আমি যুক্ত করে এখানে লিখতে দেবো। কত হবে? 46,500। মোটামুটি এই ধরনের লেনদেন আসে। তোমরা এখানে গিয়ে দেখবা, তোমরা এই যে টন প্রতি টন এত টাকা, প্রতি মন প্রতি ডজন, এইভাবে আসে। তো ডজন, টন, মন এগুলো তো আর তুমি এখানে এসে শেখার প্রয়োজন নেই। আমি আশাবাদী তোমরা এটা ছোটবেলা থেকে শিখে আসছো। যদি না শিখে থাকো, কেউ যদি ওই বেসিকে আটকাই থাকো, তাহলে তোমরা কি করবা, তোমাদের যে বইগুলোর মধ্যে বা তোমার যে প্র্যাকটিস বুক যেগুলো আছে, এগুলোর মধ্যে যেগুলো বোর্ডে বেশি আসছে, ওই ধরনের যেমন ডজন আসছে নাকি বা মন আসছে, টন আসছে, এগুলো তুমি একটু খেয়াল করে নিবা। এইখানে এখন আমি যখন আমার লেনদেনগুলো শেষ করলাম, তারপরে আমি কি করবো, আমি এখন এটাকে জেড টেনে দেবো। এটা জেড টানা সহজ, খুবই সহজ। এখানে একটা টান দিবা। এই টান দেওয়ার পরে তুমি কি করবা, এই টানটা দিয়ে দিলা। তুমি টান দেওয়ার পরে তুমি এই টাকাগুলোকে যোগ করে দিবা। এখানে আছে 19,000 আর 10,000 29, 29 আর 22 হবে হচ্ছে 29 আর 22 হইল তোমার 51,000, এই 500 আর এই 500 52,000, আর এখানে আছে 46, 52 আর 46 হচ্ছে তোমার 52, 40 কত হয়? 52, 40 হলে 92 আর 6, তাহলে 98,000, ঠিক আছে? এই 98,000 আমি মুখে মুখে করে দিছি। আমি মুখে মুখে করে এভাবে মুখে মুখে করে এক্সপার্ট। তোমরা ক্যালকুলেটর নিয়ে এটা হিসাব করে দেখবা। তো আমার এখানে 98,000 এসেছে। 98,000 আমি এখানে লিখে দিলাম। তারপর আমি এখানে ডাবল আন্ডারলাইন করে দেব। আমি চাইলে এই যে টান আছে না, এইটাকে বর্ধিত করে আগা থেকে একদম ডান থেকে বাম পর্যন্ত আমি শেষ করে দেব। এইখানের মাস্ট মনে রাখবা, প্রতিদিন এইটা যেন আমরা অভ্যাস করি। এই যে এক্সট্রা যে দাগগুলো আমার আছে না, এক্সট্রা যে দাগগুলো আছে এই যে নিচের, এগুলা যেন আমি ভালো করে মুছে দিই। এগুলা যেন আমি ভালো করে মুছে দিই। এগুলা যদি আমি ভালো করে মুছে না দেই, তাহলে কিন্তু আমার হিসাব বিজ্ঞানে ভালো মার্কস পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তো এখন আমরা চলে যাই। আমরা এখন পড়বো, আমি এইটাই রেখে দিই এখানে। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এখন আমরা পড়বো হচ্ছে বিক্রয় জাবেদা। খুব সিম্পলি শেষ করে ফেলবো, কারণ আমি ক্রয় জাবেদার মধ্যে সবকিছু আলোচনা করে দিয়েছি। বিক্রয় জাবেদা এখানে নাম আসবে বিক্রয় জাবেদা। যেহেতু বিক্রয় জাবেদা আমরা বেসিক জানি কি হয়, যে কোনো কিছু বিক্রয় করলে, আমরা পণ্য যদি বিক্রয় করি, তাহলে পণ্যের হবে বিক্রয় হিসাব ক্রেডিট, আর ডেবিট দিকে থাকবে যদি নগদে হয়, ব্যাংকে হয় বা বাকিতে হয়। কিন্তু আমরা এখানে বললাম যে বিক্রয় জাবেদায় শুধুমাত্র কি আসবে, বাকিতে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় আসবে না, অন্যভাবে ব্যাংকের মধ্যে পণ্য বিক্রয় আসবে না, শুধু বাকিতে পণ্য বিক্রয় করলে আসবে। অন্য কোনো কিছু বিক্রয় করলেও আসবে না। তো বাকিতে পণ্য বিক্রয় করলে আসে যদি, তাহলে যাবে কি হয়, বিক্রয় হিসাব ক্রেডিট, আর কি হয়, বিক্রয় ক্রেডিট, দেন আদার ডেবিট। এই জন্য এখানে ডেবিট হিসাব খাতের নাম আসবে, কারণ আমরা বিক্রয় জাবেদা, বিক্রয়ের নাম এখানে কখনোই লিখবো না, আমরা খতিয়ানের মধ্যে উল্টো নামটা লিখবো। তো আমরা এখানে লিখলাম ডেবিট হিসাব খাতের নাম, ডেবিট হিসাব খাতের নাম। আর এখানে কি হবে, বিক্রয় জাবেদা সেহেতু এটার নামটা এখানে পাল্টে যাবে। এটা হয়ে যাবে হচ্ছে আমাদের দেনাদার ডেবিট, দেনাদার ডেবিট হবে, আর বিক্রয় হবে ক্রেডিট। এই হইলো আমার এখানে এই পরিবর্তনটা আমার স্ট্রাকচারাল। বাকি সব যেভাবে এভাবে, কারণ এই চালানটা আমরা ক্রয় জাবেদায় ব্যবহার করি, বিক্রয় জাবেদায় ব্যবহার করি। ক্রয় বিক্রয়ের সময় একটাই প্রমাণপত্র বা দলিল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে চালান। এখানে নামগুলো কি আসবে, ধরো সেম যেভাবে লেনদেন করছি, এই যে ক্রেতায় যে লেনদেনটা যেভাবে লিখছেন না, একজন বিক্রেতা হইলে তিনি ওইভাবেই লিখতেন, একইভাবে সব হিসাব নিকাশ করতেন। শুধু তিনি এইখানে কি করতেন, তিনি এইখানে পাওনাদারের পরিবর্তে লিখতেন দেনাদার। মনে করো পাওনা, আমার নাম মনে করো হচ্ছে, আমার নাম হচ্ছে ধরো আমি মাহবুব, তো আমার নামে আমি যদি মালটা কিনে থাকি, তাহলে তিনি লিখতেন এখানে দেনাদার, দেনাদার দিতে হতে লিখতেন দেনাদার মাহবুব। ওকে, এইখানে এখানে এখানে পাওনাদারের পরিবর্তে আসতো দেনাদার, ঠিক আছে। আর এইখানে হচ্ছে পাওনাদার সালমানের পরিবর্তে এই
এই এই যে সালমানের পরিবর্তে উনি কি করতেন, হ্যাঁ এখানে লিখে দিতেন হচ্ছে ধরো আমি যদি পণ্যটা কিনি তাহলে আমার নাম লিখেন, অথবা সালমান যদি এই পণ্যটা কিনে ফেলতো তাইলে তাইলে তিনি এভাবে লিখে দিতেন যে এখানে দেনাদার সালমান। সো এই যে একদম সিম্পল জিনিস আমাকে মনে রাখতে হবে, বিক্রয় জাবেদা শুধু পণ্য বিক্রয় বাকিতে হইলেই কেবল আসবে, এবং বাকিতে হইলে আমরা জানি পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা হয় বা ছাড় হয়, এই বাট্টা বা ছাড় আমরা হিসাবে রাখি না, আমরা এটাকে করি, আমরা এটাকে আইডেন্টিফাই করে নির্ণয় করে নির্ধারণ করে আমরা বাদ দিয়ে বাকি টাকাটা আমরা লিখে দেই। ক্রয় জাবেদা যেভাবে একটা টাকার গড়, এখানেও একটা টাকার গড়, সেইম একই চালান একই সূত্র। এবং চালানের কথা একটা মনে করি আবার বলে দিই, তোমাদেরকে আগেও বলে দিয়েছি, চালান যদি চালানটা মানে কে তৈরি করেন চালান এই প্রশ্ন আসে, তাহলে চালান তৈরি করেন সবসময় বিক্রেতা, সবসময় বিক্রেতা। চালান তিনটা কপি থাকে, একটা হচ্ছে চালান বইয়ের মধ্যে থেকে যায়, একটা কপি হচ্ছে মালের সাথে ক্রেতার কাছে পাঠাই দেওয়া হয়, আর আরেকটা কপি হচ্ছে বিক্রেতার কাছে রেখে দেওয়া হয় বিক্রেতার জন্য। তো ওই এই 3 কপির মধ্যে একই নাম্বার দেওয়া থাকে, এবং এই একই লেখা থাকে, আমরা যেভাবে কার্বন কপি থাকে না, এভাবে 3টা কার্বন কপি থাকে। তো এই ছিল আমাদের আজকের ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তোমাদের যে ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা, তারপরে আমি আরেকটা ভিডিও শর্ট করে দেবো তোমাদেরকে নগদ প্রাপ্তি এবং নগদ প্রমাণ জাবেদা। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকা, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।